আজকে যে তৃতীয় বর্ষ জনজাতীয় গৌরব দিবস উদযাপন আমাদের লোক ক্যান্টিনে আয়োজন করা হয়েছে। তো এখানে উপস্থিত এডব্লিউ সাহেব, উপস্থিত আমার কলিগস অ্যান্ড ফ্রেন্ডস, সবাইকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং উলগুলান জোহার জানিয়ে দুয়ে কথা বলছি। তো আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে তথা ভারত সরকার পক্ষ থেকে ধরতি আবা বিরসা মুন্ডা তথা ক্রান্তিকারী বিরসা মুন্ডার জন্মদিবসকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ভারতবর্ষের সারা প্রান্তে, সারা গভর্নমেন্ট ইনস্টিটিউটে পালন করা হচ্ছে এবং আমরাও বিগত 15ই নভেম্বর তথা ওনার জন্মদিবসে আমরাও খুব ধুমধাম সহকারে উদযাপন করেছি। তো আজকে কাঁচরাপাড়া ওয়ার্কশপ পক্ষ থেকে এখানে জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আমি ধরতি আবা বিরসা মুন্ডা তথা ক্রান্তিকারী বিরসা মুন্ডা সম্বন্ধে দুয়ে কথা বলবো। তো আপনারা জানেন নেট সার্চ করলেও অনেক কিছু জানতে পারবেন ধরতি আবা বিরসা মুন্ডা সম্বন্ধে। তো ধরতি আবা বিরসা মুন্ডা আজ থেকে 148 বছর পূর্বে তথা 1875 সালের 15ই নভেম্বর দিনকে তখনকার অবিভক্ত বিহার, এখনকার ঝাড়খণ্ড প্রদেশ তথা খুঁটি জেলার অন্তর্গত উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল সুগনা মুন্ডা এবং মাতার নাম ছিল কার্মি মুন্ডা। ওনারা 2 ভাই এবং 2 বোন ছিলেন। তো ধরতি আবা বিরসা মুন্ডা তথা ক্রান্তিকারী বিরসা মুন্ডা অনেক বাল্য বয়স থেকে, ছোট বয়স থেকে তো উনি খুব সৎসাহসী, পরম উপকারী এবং গরিব দুঃখীদের সাহায্য সহায়তা করবে, ওদের দেবা সেবা করবে, এই নিয়ে সব সময় পড়ে থাকতো। তো এই সব দেখে ওনার মা বাবারা ঠিক করলেন যে জয়পাল নাগের পরামর্শে ওনাকে তথা বিরসা মুন্ডাকে চাইবাসার যে জার্মান খ্রিস্টান মিশন ছিল ওখানে পড়াশোনা করার জন্যে ওখানে ভর্তি করা হলো। তারপরে ওখানে ভর্তি হওয়ার পরে বিরসা মুন্ডার নাম তথা খ্রিস্টান মিশনের নিয়ম অনুযায়ী বিরসা মুন্ডার নামও বিরসা ডেভিড হিসাবে পরিণত করে এরকম রূপান্তরিত করে তথা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এইটা বুঝতে পেরে বিরসা মুন্ডা ওখানেও তথা ওই জার্মান খ্রিস্টান মিশনারিতেও বেশি দূর পড়াশোনা এগিয়ে যেতে পারেনি। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে 1854 সালে উনি সম্পূর্ণ জোয়ান হয়ে উঠলেন এবং আস্তে আস্তে উনি বুঝতে পারলেন, জানতে পারলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার তথা জোতদার, জমিদার, মহাজনরা আদিবাসীর উপরে, মুন্ডা সম্প্রদায়ের উপরে তথা অন্যান্য কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল এবং অন্যান্য জনজাতির উপরে ওনারা শোষণ, শাসন, লুণ্ঠন, অত্যাচার করে আসত। তো বিরসা মুন্ডা চিন্তা ভাবনা করলেন যে এইসব প্রতিরোধ করার জন্যে উনি 1897 সালে এক গরিলা বাহিনী তৈরি করলেন এবং গরিলা বাহিনীর মাধ্যম দিয়ে উনি সবাইকে নিয়ে গিয়ে এই জোতদার, জমিদার তথা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
উলগুলান শুরু করলেন এবং প্রথমে উনি খুঁটি থানার যা পুলিশ প্রশাসন ছিল ওনাদের উপরে আক্রমণ করলেন। তো করার পরে সশস্ত্র ওনারা লড়াই করা শুরু করলেন এবং চক্রধরপুরের ডমবাড়ির পাহাড়ে যা জঙ্গলে অবস্থিত, ওখানে আরও এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার এবং ওনাদের পোষা পুলিশ প্রশাসনের সঙ্গে জোর কদমে লড়াই সংগ্রাম হলো এবং ওই জঙ্গলে যখন যুদ্ধ হলো, সংগ্রাম হলো, তখন অনেক আদিবাসী পুরুষ এবং মহিলারাও মারা যায়। যেমন পুলিশ প্রশাসন এবং ইংরেজ সরকারের অধীনে যারা থাকতেন ওনারাও অনেকে মারা গিয়েছিলেন। তারপরে ইংরেজ সরকার সিদ্ধান্ত করলেন যে বিরসা মুন্ডার নেতৃত্বে এত যখন একটা পরে একটা উলগুলান হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, সশস্ত্র লড়াই হচ্ছে, তো এনিহাও বিরসা মুন্ডাকে দমন করতে হবে। তাই ব্রিটিশ সরকারের ছল চাতুরি করে বিরসা মুন্ডার যে স্বপ্ন ছিল আবুয়া दिसम आबुआ राज, मतलब हम लोग का देश में हम लोग का राज होगा, ये जो सपना देखा था, तो ये इसको चूरमार करने के लिए साम्राज्यवादी ब्रिटिश सरकार छल चातुरी करे बिरसा मुंडाके गिरफ्तार करार अनेक कौशल करलें এবং 1900 সালের মার্চ 3 তারিখে যখন ছোটনাগপুর এলাকার যে চক্রধরপুর জামকোপাই পাহাড় আছে, জঙ্গল আছে, ওখানে যখন বন্ধুদের সঙ্গে উনি শয়নকক্ষে ছিলেন তখন ওনাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে রাঁচি জেলে পাঠিয়ে দেওয়া হয়। তো রাঁচি জেলে প্রায় 3 মাস মতন ছিল এবং 1900 সালের জুন মাসের 9 তারিখে ওনার মৃত্যুবরণ হয়। জানা যায় যে ওকে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলা হয়েছিল। তো অনেকেই বলছে তথা বাইরে প্রচার এবং প্রসার করা হলো যে না, বিরসা মুন্ডা ওই কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু তা আদৌ নয়। অনেক হিস্টোরিয়ান আছে, ঐতিহাসিকবিদরা বলছেন যে না, এই নিয়ে অনেকে রিসার্চ করছেন। ওনাদের বক্তব্য, ওনাদের মত যে বিরসা মুন্ডা যেহেতু একজন জওয়ান নেতৃত্ব ছিলেন, অল্প বয়সে সশস্ত্র পুলিশ বাহিনী এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উলগুলান করছিলেন, লড়াই সংগ্রাম করছিলেন, ওইটা জেল থেকে বেরোনোর পর আবার অনেক রকমের সংগ্রাম হতে পারে, ওই জন্য বিরসা মুন্ডাকে বিষ মিশিয়ে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলা হয়েছিল। তো বন্ধুগণ, বিরসা মুন্ডার জীবন কাহিনী সম্বন্ধে সংক্ষিপ্ত আমি বললাম, তো আপনারা জানেন। তো ব্রিটিশ সরকার, তখনকার ব্রিটিশ সরকার এই উলগুলান তথা সংগ্রামকে সম্মান জানানোর জন্যে या স্বীকৃতি দেওয়ার জন্যে তখনকার ব্রিটিশ সরকার 1909 সালে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট, যাকে আমরা সিএনটি অ্যাক্ট বলে থাকি, ওই সিএনটি অ্যাক্ট আধারে আদিবাসীদের জমি জমা, হাসা মাটি তথা ঘর বাড়ি কোনো কিছু আর জোর জলম জবরদস্তি দখল করতে পারছিল না। তাই এই সিএনটি অ্যাক্ট আমাদের আদিবাসীদের জন্য একটা রক্ষা কবচ হয়ে দাঁড়ালো। এবং 1855 সালে যখন সিধু মুর্মু এবং কানহু মুর্মুর নেতৃত্বে হুল তথা বিদ্রোহ হয়েছিল, তখনও 1949 সালে এখনকার স্বাধীন ভারতের ভারত সরকার সান্তাল পারগানা টেনান্সি অ্যাক্ট দিয়েছেন এবং এই সান্তাল পারগানা টেনান্সি অ্যাক্ট এবং ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট মাধ্যমে এখন অবধি আমাদের তথা আদিবাসীদের জমি জমা, ঘর বাড়ি
ও আদিবাসীরা কোনো মতে আর হস্তান্তর সে অধিগ্রহণ করতে পারছে না, আমাদেরই থাকছে। তো এখন সিএনটি অ্যাক্ট এবং এসপিটি অ্যাক্ট সংবিধানের মধ্যে আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমরা একটা কথাই জানি যে বিরসা মুন্ডার উলগুলানের ফলে বাবা তিলকা সিধু মুর্মু কানহু মুর্মুর নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল, এই সংগ্রাম দেখে স্বতন্ত্রতা সেনানী সেজে বাদ বাকিরা এখন ওই ভারতবর্ষ স্বাধীন করার জন্যেও উঠে পড়ে লেগেছিলেন এবং এরাই তথা আমাদের আদিবাসীরাই পথ দেখিয়েছিলেন যে ব্রিটিশদের সঙ্গে সশস্ত্র লড়াই করা যাবে এবং ব্রিটিশকে এখান থেকে তাড়ানো যেতে পারে। তো তাই আমরা আদিবাসীগণ একটাই বুঝি যে আমাদের আদিবাসীর নেতৃত্বই পথ দেখিয়েছে ভারতবর্ষকে স্বাধীন আনার জন্য। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৪-৭৭ বছর পরেও আমরা আদিবাসীগণ যে জায়গায় ছিলাম এখনও তাই ওই জায়গাতে আছি। হয়তো আমরা কেউ ইন্ডিভিজুয়ালি হিজ হুইজ হয়তো ডেভেলপমেন্ট করে থাকি, ইমপ্রুভমেন্ট করেছি, এটা ঠিকই, কিন্তু সোশ্যালি, ইকোনমিক্যালি ইয়া পলিটিক্যালি এখন যদি দেখা হয় তাহলে আমরা এখন ওই জায়গাতে পড়ে আছি। তো অতএব আমরা আদিবাসীগণ আমরা উঠে পড়ে লেগে আছি। আমরা ইউনাইটেড হয়ে এই ইন্টারনেট গ্লোবালাইজেশন যুগেও বিরসা মুন্ডা, বাবা তিলকা, সিধু কানহু এনাদের অনুপ্রেরণিত হয়ে আমরাও এই ইন্টারনেট গ্লোবালাইজেশন যুগে লড়াই সংগ্রাম করব এবং আমাদের যে সাংবিধানিক হক অধিকার আছে এইগুলো ছিনিয়ে নেব। কারণ আপনারা জানেন এখন এই মুহূর্তে অনেক আদিবাসীদের জমি জায়গা, খনি, ড্যাম, কারখানা, ইন্ডাস্ট্রির নাম করে অধিগ্রহণ করা হচ্ছে। কোথায় বড় বড় দেশি বিদেশি শিল্পপতি পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে আমাদের জমি জমাকে। তো অতএব আর হতে দেব না। কারণ আমরা জানি, আপনারা সবাই জানেন, এই ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা হয় তাহলে আদিবাসীরাই এখানকার মূলবাসী। আপনারাও জানেন যে আদিবাসী আর দ্য সন অফ দ্য সয়েল অফ দ্য কান্ট্রি, এটাই আপনারাও জানেন। তাই আমরা ভারতবর্ষে প্রায় 700 মতন জনজাতি কমিউনিটির লোক আছি, বসবাস করছে। এদের সম্পূর্ণ কালচার, কৃষ্টি কালচার, সোসাইটি, ভাষা সব কিছুই আলাদা অন্যান্য ভাষাভাষীদের কাছ থেকে। ওই রকম আমাদের সারা বিশ্বে এখন প্রায় 476 মিলিয়ন 90খানা সভারেন কান্ট্রিতে আছি বিভিন্ন ভাষাভাষী আদিবাসীগণ। তাই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন পক্ষ থেকে বিগত 1982 সালে 9 আগস্ট তখনকার ইউএনএর যে কর্মকর্তা ছিলেন ওনারা মিটিং করে পাস করেছিলেন যে আদিবাসীরা হচ্ছে এই পৃথিবীর তথা এই ধরতির সন অফ দ্য সয়েল। অতএব এনাদেরকে সম্মান জানানো খাতির এখন ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে জেনারেল অ্যাসেম্বলি ছিল, তো ওইটাও 1984 সালে ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আদিবাসীদের সম্মান জানানোর খাতিরে একটা পালন করা হোক।
তাই 1985 সাল থেকে 9 আগস্টকে ইন্ডিজিনাস পিপলস ফর বিশ্ব আদিবাসী এই হিসাবে আমরা পালন করে আসছি এবং 9 আগস্ট তথা বিশ্ব আদিবাসী দিবসকে পৃথিবীর সারা প্রান্তে সারা আদিবাসী এলাকায় খুব ধুমধাম সহকারে আমরা উদযাপন করে থাকি। আপনারাও এখন অনলাইন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্টারনেট সব কিছুতে আপনারা দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন যে আমরাও আমাদের ফর প্রোটেকশন অ্যান্ড প্রমোশন টু আদিবাসী আমরা উঠে পড়ে লেগে আছি যাতে আমরা ইউনাইটেডলি আমাদের সাংবিধানিক হক এবং অধিকার কেড়ে রাখতে পারি। তো বন্ধুগণ, এই জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে তো এই সম্বন্ধে আর বেশি কিছু না বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে উলগুলান জোহার, হার্দিক অভিনন্দন, নমস্কার। অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে।